গল্পের শুরুতেই আমরা দেখি এক দুষ্টু ছেলে, নাম তার থিও। সে সবসময় অন্যদের দিয়ে হোমওয়ার্ক করিয়ে নিত, ভিডিও গেম দেখিয়ে ফুসলিয়ে সবার কাছ থেকে সে হোমওয়ার্ক করিয়ে নিত। ঘরে ঢোকারও একটা আলাদা স্টাইল ছিল, সামনে দিয়ে নয় বরং পাইপ বেয়ে উঠে জানালা দিয়ে ঘরে ঢুক। কিন্তু একদিন ছাদে বসে কলা খাচ্ছিল থিও, হঠাৎ করে কলার খোসাটা নিচে ফেলে দেয়, কিন্তু অদ্ভুতভাবে কোনো শব্দ শোনা গেল না। থিও পিছনে তাকায় আর হতবাক হয়ে যায়। নিচে গিয়ে দেখে কিছুই পড়ে নেই। অবাক হয়ে এবারও নিচে ফেলে দেয় তার একটি নিজের রোলার স্কেট, এবং এবারও একই ঘটনা ঘটে, স্কেটটাও হাওয়ায় মিলিয়ে গেল। আবার অবাক মাত্রাবারের থিওরের, এবার সে একটা পাথর ছুড়ে দেয়, সেটাও যেন বাতাসে গায়েব হয়ে গেল। তখন সে দৌড়ে যায় বড় ভাই অস্কারের কাছে। ওদের বাবা মা নেই, এখন ওরা দিদার সাথেই থাকে। কিন্তু অস্কার তখন থিওর উপর খুব রেগেছিল, কারণ থিও তাদের মায়ের গবেষণার নোটবুক ছিঁড়ে কাগজের রকেট বানিয়েছিল। এবং থিও যতই বোঝাতে চায়, ভাইয়া আমি টাইম পোর্টাল দেখেছি, অস্কার ভাবে ও আবার বাজে মজা করছে। আসলে তাদের মা হঠাৎ একদিন নিখোঁজ হয়ে যায়। থিও ভাবে মা নিশ্চয়ই কাউকে নিয়ে পালিয়ে গেছে, কিন্তু অস্কারের বিশ্বাস মা ছিলেন এক অসাধারণ বিজ্ঞানী, যিনি টাইম পোর্টাল নিয়ে কাজ করছিলেন। হয়তো তিনি অন্য কোনো সময়ের ফাঁদে আটকে আছেন এখন। তাই অস্কার চেষ্টা করছিল মায়ের গবেষণা বোঝার, যাতে একদিন তাকে ফিরিয়ে আনতে পারে। এই নিয়েই দুই ভাইয়ের মধ্যে তর্ক বাড়তে থাকে। এমন সময় দিদা ডাকে খাওয়ার জন্য। দিদার সামনে দুজনেই চুপচাপ, কিন্তু দিদা চলে যেতেই আবার শুরু হয় ঝগড়া। রেগে গিয়ে অস্কার থিওকে এরকম গালি দিয়ে বসে। থিওর মাথায় আগুন জ্বলে যায়। রেগে গিয়ে সে অন্ধকারে অস্কারের প্রিয় কচ্ছপটাকে ছুড়ে দেয় সেই পোর্টালের ভিতরে। অস্কার তখন হন্যে হয়ে খুঁজতে থাকে তার প্রিয় কচ্ছপটাকে, এমনকি পোস্টারও ছাপিয়ে দেয় দেয়ালে দেয়ালে। সে ছিল কচ্ছপটার খুব কাছের, আর সে সারাদিন কেবলই কাঁদতে থাকে। থিও তখন নিজের ভুল বুঝতে পারে। সব ঠিক করার জন্য সে নিজেই ঝাঁপ দেয় পোর্টালের মধ্যে, আর পোর্টালের অপর প্রান্তে গিয়ে দেখে তার ছুড়ে দেওয়া সবকিছু সেখানে পড়ে আছে। সেখানে কচ্ছপটাও ছিল। থিও কচ্ছপটাকে নিয়ে বাড়ি ফিরে আসে, আর যেখান থেকে নিয়েছে সেখানেই রেখে সে চুপচাপ ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে ঘটে এক ভয়ঙ্কর অদ্ভুত ঘটনা। থিও তখন ঘুমাচ্ছে, আর অস্কার তৈরি হচ্ছে কাজে যাওয়ার জন্য। কিন্তু এখন অস্কার অনেক বড়, অনেক বয়স্ক হয়ে গেছে। আসলে থিও 1990 সাল থেকে টাইম পোর্টালের মাধ্যমে চলে এসেছে 2022 সালে। এদিকে অস্কার এখন একজন পদার্থবিদ্যার অধ্যাপক। সেদিনই সে যায় ডেভিড নামের এক দোকানদারের কাছে কিছু জিনিস কিনতে, আর কিছুক্ষণের মধ্যেই দোকানে আসে ডেভিডের মেয়ে এলেনা। অস্কার আর এলেনা অনেক পুরনো বন্ধু। অস্কার ছোটবেলা থেকে এলেনাকে ভালোবাসতো, কিন্তু সে কখনো বলতে পারেনি আমি তোমাকে ভালোবাসি এলেনা। আর এদিকে এলেনা একজন তালাক প্রাপ্ত মহিলা, আর তার দুটি সন্তানও আছে। অস্কার আজও ওকে ভালোবাসে। এলেনা এখন অস্কারের বিশ্ববিদ্যালয়ে ইংরেজি অধ্যাপক। এদিকে থিও ঘুম থেকে উঠে ভাইকে খুঁজতে থাকে। কচ্ছপটাকে হাতে নিয়ে সে যায় দিদার কাছে, কিন্তু দিদা এখন অনেক বুড়ি, তিনি থিওকে চিনতেই পারে না। আর অস্কার যখন থিওকে দেখে সে এতটাই অবাক হয় যে অজ্ঞান হয়ে পড়ে। জ্ঞান ফেরার পর অস্কার বলে, তুই কি সত্যিই থিও? থিও তো পুরোই বিভ্রান্ত। সে জিজ্ঞেস করে, তুই কে? তুমি আমার নাম জানো কি করে? অস্কার বলে, আমি তোমার দাদা, আর কে? থিও তখন অবাক হয়ে দেখে, তুমি এত বড় হয়ে গেলে একদিনেই? কিভাবে? তারা দুজনে বোঝে থিও কোনোভাবে 2022 সালে চলে এসেছে। দুজন কথা বলতে বলতে ফিরে যায় সেই পুরনো সময়ের স্মৃতিতে। অস্কার তখনও রাগ করে থিওর উপর, মায়ের নোট ছিঁড়েছিল বলে। থিও এবার অস্কারকে তাদের মায়ের লাল জামা পরা একটা ছবি দেখায়। মায়ের কথা ভেবে ওর মনটা খারাপ হয়ে যায়, আর ও এখন 1990-তে ফিরতে চায়, কারণ ও ভয় পাচ্ছে দিদা ওকে বকা দেবে বলে বাড়ি ফিরতে দেরি হলে। এরপরে থিও আবার ছাদে ওঠে, উদ্দেশ্য একটাই, সেই পোর্টালে ঝাঁপ দিয়ে ফিরে যাওয়া 1990-এ। কিন্তু এবার সে একটা পাথর ফেলে দেখে সেটা গায়েব হচ্ছে না, অর্থাৎ পোর্টাল এবার কাজ করছে না। পোর্টালটি 2022 সালে এসে বন্ধ হয়ে গেছে। থিও হতবাক হয়ে যায়, কিভাবে এমন হতে পারে? অস্কার তখন তাকে বোঝায়, টাইম ট্রাভেল এতটা সহজ নয়। তুই যে পোর্টাল দিয়ে এখানে এসেছিস সেটা সব সময় ফিরতি পথ দিবে তার কোনো গ্যারান্টি নেই। এবার অস্কারের মাথায় আসে
তাহলে আমাদের নতুন কোনো টাইম পোর্টাল খুঁজে বের করতে হবে, যেটা ব্যবহার করে থিও আবার ফিরে যেতে পারবে তার সময়ে। এই বিষয়ে তথ্য জোগাড় করতে অস্কার থিওকে নিয়ে যায় তার সিনিয়র প্রফেসরের কাছে। প্রফেসর বলেন 2022-এ বিজ্ঞান অনেক দূরে গিয়েছে, তবুও টাইম পোর্টাল সেটা এখনো শুধু কল্পনায়। তাদের কথা শুনে দুবাই হতাশ হয়ে ফিরে আসেন। এদিকে থিওর চোখে এই আধুনিক দুনিয়াটা রীতিমতো ম্যাজিকের মতো। সে অস্কারের ফোন দেখে জিজ্ঞেস করে এটা কি। অস্কার হেসে বলে এটা ফোন, তবে আগের ফোনের মতো চাকা ঘোরাতে হয় না, আর কোনো তারও নেই। অস্কার শান্ত করে বলে এইসব নিয়ে ভাবিস না, এখন আমাদের আসল লক্ষ্য পোর্টাল খুঁজে বের করা। তুই কি সত্যিই 1990-তে ফিরে যেতে চাস না? তখন থিও বলে একদিন মায়ের গবেষণার পাতা ছিঁড়তে গিয়ে একটা হাতের লেখা লিস্ট পেয়েছিলাম, তোকেও জ্বালানোর জন্য আমি সেটা একটা ডিকশনারির ভিতরে লুকিয়ে রেখেছিলাম। হয়তো ওখানে কিছু সূত্র পাওয়া যেতে পারে। দুজনে দিদাকে গিয়ে সেই ডিকশনারি সম্পর্কে জিজ্ঞাসা করে। দিদা বলে আমি তো ওটাকে ডেভিডকে দিয়ে দিয়েছি। পরের দিন সকালে অস্কার বলে আমি ডেভিডের সাথে দেখা করতে যাচ্ছি, তুই বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। কিন্তু থিও চুপি চুপি বাইরে বেরিয়ে যায় আর পৌঁছে যায় এক বিশাল শপিং মলে। সেখানে গিয়ে সে এত গ্যাজেট দেখে একেবারে চোখ কপালে উঠে যায়। আচমকায় এক ভিআর হেডসেট ভেঙে ফেলে সে। দোকান থেকে অস্কারকে ডেকে পাঠানো হয় আর তাকে পুরো ক্ষতিপূরণ দিতে হয়। অস্কার রেগে গিয়ে থিওকে বকা দেয়, তুই যদি আমার কথা শুনতিস এসব হতো না। তবে এরপর তারা একসাথে যায় ডেভিডের ডিপার্টমেন্ট স্টোরে ডিকশনারি খুঁজতে। ডেভিড বলে আমি ওটা আমার বাড়িতে রেখে দিয়েছি। ঠিক তখনই সেখানে আসে অ্যালিনা। থিও অ্যালিনাকে দেখে অবাক, এত সুন্দরী হয়ে গেছে কিভাবে? ঠিক তখনই অ্যালিনা জিজ্ঞেস করে এই বাচ্চা ছেলেটা কে, আমার নাম জানে কিভাবে? অস্কার একটু হাসি মুখে বলে ও আমার কাজিনের ছেলে। অস্কার কোনোভাবে বিষয়টা ঘোরাতে চেষ্টা করে আর অ্যালিনা তখন দুজনকেই ডাকে, চলো আমার বাড়ি যাই। ওখানে গিয়ে দেখা যায় অ্যালিনার ছেলে আর মেয়ে ভিডিও গেম খেলতে ব্যস্ত। থিও অবাক হয়ে যায় এই গেমগুলো দেখে। সে অ্যালিনার ছেলে জেনের সাথে গেম খেলতে বসে পড়ে। আর এদিকে অস্কার ডিকশনারির ভিতরে সেই লিস্টটা পেয়ে যায় আর থিওকে বলে চলো বাড়ি ফিরি। কিন্তু থিও তো এখন ভিডিও গেম খেলায় মেতে উঠেছে। তখন এলিনা বলে ওকে খেলতে দাও, আমি নিজে গিয়ে ওকে বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। কিন্তু খেলতে খেলতে এলিনার বাচ্চারা থিওকে নিয়ে ঠাট্টা করতে শুরু করে, কারণ থিও আধুনিক ভিডিও গেম কিছুই জানে না। তারা এমনকি অ্যালেক্সাকে ডেকে সময় জিজ্ঞাসা করে, অ্যালেক্সা এখন কয়টা বাজে? রাতে ফিরে অস্কার আর থিও কাজ শুরু করে লিস্ট অনুযায়ী পোর্টাল খোঁজার। ছাদের উপরে গিয়েই তারা এক এক করে লিস্টের লেখা জায়গায় কিছু জিনিস ছুড়ে দেয়, দেখে যদি আবারও কোনো পোর্টাল খোলা যায়। কিন্তু কিছুই হয় না। অস্কার ভাবে হয়তো কোথাও ভুল হয়েছে হিসাবের। সে আবার ক্যালকুলেশন শুরু করে। এই সময় থিও ওকে প্রশ্ন করে তুমি সবসময় এত একা থাকো কেন? তোমার কোনো বন্ধু নেই? আর অ্যালেনাকে নিয়ে তোমার মনের কথাটা এতদিনও বলনি কেন? অস্কার তখন একটু থেমে বলে হ্যাঁ, অ্যালেনের ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু আমি জানি না আমাদের দুজনের মাঝে কিছু হবে কিনা। এই কথার পরে থিও অস্কারের ফোন থেকে চুপি চুপি একটা মেসেজ পাঠিয়ে দেয়। ডেভিড, অ্যালিনা আর তার বাচ্চাদের ডাকে ডিনারে। রাত হতেই যখন দরজায় গেস্টরা আসে অস্কারের চোখ কপালে উঠে যায় আর সে মনে মনে বলে এত লোক এখানে কেন? তখন থিও বলে আমি সবাইকে ডেকেছি, তোমার ফোন থেকে ইনফর্ম করেছি। অস্কার বুঝে যায় থিওর দুষ্টামি তো থামেনি একটু। এই পারিবারিক ডিনারের পর অস্কার আর অ্যালেনার মধ্যে সম্পর্ক একটু একটু করে ভালো সম্পর্ক তৈরি হতে শুরু করে। পরের দিনই অ্যালেনা থিওকে নিয়ে যায় শপিং এ। ওকে কিনে দেয় নতুন জামা কাপড়। ট্রায়াল রুমে দাঁড়িয়ে থিও তার সেই পুরনো মজার ঢঙ্গে ফুটবল নিয়ে কমেন্ট্রি করতে থাকে। ঠিক তখনই অ্যালেনার মাথায় বাজ পড়ে, এই কাণ্ডটা তো অনেক আগেও দেখেছে সে। এই আচরণ তো একদম অস্কারের ছোট ভাই থিওর মতো। সে থিওকে জড়িয়ে ধরে কেঁপে কেঁপে জিজ্ঞেস করে তুমি তো বহু বছর আগে হারিয়ে গিয়েছিলে, কিন্তু তোমার বয়স তো একটুও বাড়েনি। থিও মুস্কি হেসে বলে আমি টাইম পোর্টালে ঝাঁপ দিয়ে এসেছি সরাসরি 1990-তে আর এসেছি এখানে 2022-এ। অ্যালেনা তো বিশ্বাসই করতে পারে না, কিন্তু বাস্তব প্রমাণ তো তার সামনেই দাঁড়িয়ে। সে তখন অস্কারকে ফোন করে কনফার্ম করতে বলে। অস্কার তখন ছাদে গিয়ে একটা পাথর ছুড়ে দেয় নিচে এবং এবার পাথরটা নিচে পড়ে আবার উপরের দিকে ফিরে আসে। এতেই বোঝা যায় সেই পোর্টালও এখনো সক্রিয় রয়েছে। অস্কার তখন ব্যাখ্যা করে টাইম পোর্টাল 3 রকমের হয়। প্রথম টাইপের পোর্টাল দিয়ে সরাসরি এক সময় থেকে অন্য সময়ে যাওয়া যায়।
দ্বিতীয় টাইপের পোর্টাল কোথায় নিয়ে যাবে সেটা বোঝা যায় না, আর তৃতীয় টাইপ সবচেয়ে বিপজ্জনক, ওখানে গেলে আর ফেরা যায় না। থিও যে পোর্টাল দিয়ে এসেছে সেটা প্রথম টাইপ। এখন ওকে ফেরত পাঠাতে হলে সঠিক পোর্টাল খুঁজে বের করতেই হবে। এবার থেকে অস্কার, এলেনা আর থিও একসাথে প্রতিদিন রিসার্চ শুরু করে। এদিকে অস্কারের মনেও এলিনার প্রতি ভালোবাসা ধীরে ধীরে বাড়তে থাকে। সে মাঝে মাঝে একা একাই আনন্দে নাচতে থাকে, কিন্তু এলিনার মনে এখনো দোটানা। থিওকে 1990-তে পাঠানো মানে তাদের বর্তমান ভবিষ্যৎও হয়তো বদলে যেতে পারে, এমনকি তার সন্তানরাও হয়তো জন্ম নাও নিতে পারে। এলিনা চোখে জল নিয়ে বলে, আমি আমার সন্তানদের ভীষণ ভালোবাসি। অস্কার তখন প্রতিজ্ঞা করে, আমি কথা দিচ্ছি থিওর ফিরে যাওয়ার ফলে তোমার জীবনে কোনো পরিবর্তন আসবে না, আমি সবকিছু ঠিক রাখার চেষ্টা করব। তখন তারা ভাবে এমন কিছু করতে হবে যাতে দুইটা টাইমলাইনই বজায় থাকে। থিও এবার বুদ্ধি করে এলেনের সন্তানদের সাহায্য নেয় তার মায়ের লেখার মধ্যে থাকা কোঅর্ডিনেট ভাঙার জন্য। থিও ভাবে যদি আমি এই দুই সন্তানকে সাথে নিয়ে অতীতে যাই তাহলে এটাই প্রমাণ হবে যে ভবিষ্যতে ওরা থাকবেই, কারণ ওরা না থাকলে তো আমি অতীতে পৌঁছাতেই পারতাম না। তারা তিনজন মিলে সেই ম্যাপে থাকা মধ্যবর্তী একটা জায়গা খুঁজে বের করে, যেটাকে থিও টাইম পোর্টাল মনে করে, আর তার সাহায্যে 1990-এ পৌঁছে যায়। থিও উচ্ছ্বাসে জলে ঝাঁপিয়ে পড়ে, আর ব্রেন্ডা আর নাতান বাধ্য হয়ে তার সাথে ঝাঁপ দেয়। কিন্তু তারা যখন তীরে উঠে আসে তখন তারা একেবারে হতবাক। শহর বলে কিছুই নেই, শুধু চারিদিকে পাহাড় আর ফাঁকা মাঠ। এটা দেখে তারা বুঝে যায় তারা অতীতে এসে পৌঁছেছে। কিন্তু দুঃখের বিষয় তারা 1990 নয়, চলে এসেছে আরো অনেক বছর আগে, 1949 সালে। একেবারে অচেনা জায়গায় এসে তিনজনেই অবাক হয়ে যায়, ঠিক কি হয়েছে আমাদের সাথে। আসলে তারা যে টাইম পোর্টাল ব্যবহার করেছিল তা ছিল দ্বিতীয় টাইপের, যা যে কোনো সময় নিয়ে যেতে পারে, সম্পূর্ণ এলোমেলো ভাবে। এদিকে 2022 সালে একেবারে বিধ্বস্ত এলেনা ফোন করে অস্কারকে। সে বলে থিও আর আমার দুই সন্তান নিখোঁজ, কোথাও নেই। অস্কার ভাবে হয়তো থিও সত্যি কোনো পোর্টাল খুঁজে বের করেছে যেটা তাকে 1990-এ ফিরিয়ে নিয়ে গেছে। এখন অস্কার আর এলেনা সিদ্ধান্ত নেয় তাদেরও ওদের পিছনে যেতে হবে ওদের ফিরিয়ে আনার জন্য। অন্যদিকে 1949-এ তিনজনেই কারো কাছে কোনো টাকা পয়সা নেই, ফোনও কাজ করছে না, আর এদিকে তিনজনেই ক্ষুধায় অভুক্ত, ক্লান্ত। তখন ব্যান্ডা আর নেথান মিলে একটা বুদ্ধি করে, তাদের আধুনিক গ্যাজেট ব্যবহার করবে একটা মাইন্ড রিডিং ম্যাজিক শো। নেথান কিছু দূরে বসে আর ব্যান্ডা চোখ বন্ধ করে। থিও সামনে দাঁড়িয়ে বোর্ডের নাম লিখে, তারপর ওয়্যারলেস ইয়ারফোনের মাধ্যমে নেথান সেই নাম বলে ব্যান্ডাকে, আর ব্যান্ডা সেটা বলে দেয়, যা দেখে সবাই চমকে ওঠে। এই মেয়েটা না দেখে কিভাবে নাম বলছে, ও নিশ্চয়ই জাদু জানে। দর্শকরা অভিভূত হয়ে হাততালি দিতে থাকে। এই শো থেকে তাদের কিছু টাকা আয় হয়, কিন্তু সমস্যা তখনই তৈরি হয় কারণ পুলিশ সবকিছু লক্ষ্য করে ফেলে। পাবলিক প্লেসে পারফর্ম করার অনুমতি না থাকায় পুলিশ এসে পড়তেই থিও সতর্ক ইশারা দিল তার সাথীদের। তিনজনেই ততক্ষণে পালিয়ে গেল, কিন্তু ঠিক তখনই এক অচেনা লোক তাদের অপহরণ করে নিয়ে যায় অজানা গন্তব্যে। এবার সত্যিই বিপদের গভীরে পড়ে গেল তারা। আর এইদিকে 2022 সালে থিও আর এলেনা অবশেষে 1990-এর টাইম পোর্টালের অবস্থান খুঁজে পায়। একসাথে হাত ধরে ঝাঁপ দেয় তারা টাইম পোর্টালের ভিতরে। এলেনার যেন স্বপ্নে হাঁটছে মনে হচ্ছিল, টাইম ট্রাভেল যে সত্যি বাস্তব। এবং 1990 সালের শহর জুড়ে শুধু থিওর নিখোঁজ পোস্টার। আর ঠিক তখনই 1949 সালে যে লোকটা ওদের অপহরণ করেছিল সে নিয়ে যায় তিনজনকে এক গোপন গ্যাং এর কাছে। এই গ্যাং সরকারের বিরোধী হলেও মানুষের মঙ্গলের জন্যই কাজ করে। তারা জানতে চায় এই বাচ্চাদের এখানে কেন আনা হয়েছে। অপহরণকারী উত্তর দেয়, এই ছেলেটা থিও, পুলিশের সামনে যে বাঁশির আওয়াজ দিয়েছিল সেটাই আমাদের গোপন সংকেত শব্দ। থিও অবাক হয়ে বলে, আমি তো শুধু দাদিমার শিখানো বাঁশি বাজিয়েছিলাম। ঠিক তখনই এক তরুণী সেখানে আসে। তাকে দেখে থিওর চোখে পানি এসে যায়। সে আর কেউ নয়, থিওর দাদিমা, কিন্তু সে এখানে অল্প বয়সের তরুণী, তবে 1949 সালে যুবতী রূপে। থিও কিছুই না বলে নিজেকে আটকে রাখতে না পেরে জড়িয়ে ধরে তাকে, কিন্তু সে কারো কাছে প্রকাশ করে না যে এই নারী
তার দাদিমা, কারণ কেউ বিশ্বাস করতো না, বরং তাকে পাগল বলে ভাবতো। এই গ্যাং যদিও সরকার বিরোধী, তবে ওরা কারো ক্ষতি করতে চায় না। তিনজনেই আপাতত নিরাপদ। এদিকে 1990 সালে অস্কার ও অ্যালেনা গিয়ে পৌঁছায় অস্কারের ছোটবেলার বাড়িতে, কিন্তু সেখানে কেউ নেই। হঠাৎ তারা শুনতে পায় কারো কান্নার আওয়াজ আর লুকিয়ে পড়ে কার্ডবোর্ডের ভেতরে। বাচ্চা অস্কার তখন কাঁদছে ভাই থিওকে হারিয়ে। এই দৃশ্য দেখে ভবিষ্যতের অস্কারের চোখে জল চলে আসে। 1949 সালে থিও ও তার বন্ধুরা এখন এই গ্যাংয়ের জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে। থিওর দাদিমা তো ওদের সঙ্গেই, তাই তার খুব একটা অসুবিধা হচ্ছে না। একটা সুযোগ পেয়ে থিও দাদিমাকে বলে, আমাদের সঙ্গে একটা ছবি তোলো তো। তারপর বলে, এই ছবিটা যেন তুমি চিরকালের ফ্রেম করে রেখে দাও দাদি, বড় হলেও এটা হারিয়ে ফেলো না। এই একটা ছবি ইতিহাস বদলে দেয়। 1990 সালের একটি পুরনো ফটো ফ্রেমে হঠাৎই পরিবর্তন ঘটে। সেখানে থিও, বেন্ডা, ন্যাথান সবাই দাদির পাশে। থিও 1949 সালে সেই ছবির পিছনে লিখে দেয় টাইম পোর্টালের কোঅর্ডিনেটস, যার সাহায্যে 1990 সালের অস্কার ও অ্যালেনা বুঝতে পারে ওদের 2022-এ ফিরে গিয়ে নতুন টাইম পোর্টালের পথ খুঁজে বের করতে হবে। তারা ফিরে যায় 2022-এ, আর সেই থিওর দেয়া নতুন কোঅর্ডিনেট অনুসরণ করে গিয়ে পৌঁছে যায় 1949-এ। ওদিকে থিও দাদির গ্যাং সদস্যদের আগেই জানিয়ে দেয়, আমার ভাই অস্কার আমাকে নিতে আসবে। আরো বলে, তোমরা যদি ওদের আমার শেখানো বিশেষ বাঁশির আওয়াজে চিনে ফেলো, তবে বুঝবে ওরা আপনজন। অস্কারও একই সুরে বাঁশি বাজায়, এবং তখনই গ্যাং সদস্যরা ওদের গ্যাং হাইআউটে নিয়ে যায়। অ্যালেনা কেঁদে ফেলে নিজের সন্তানদের দেখে, কিন্তু থিও এবার আর ফিরে যেতে চায় না। তাকে 1949-এই ভালো লাগছে। অস্কার কষ্ট পেয়ে বলে, ভাই, আমরা ঝগড়া করি মানে এই নয় যে আমরা ভালোবাসি না। তুমি জানো না তোমার জন্য আমি কতবার কেঁদেছি। তখন তরুণীর দাদি এসে দাঁড়ায়। অস্কার অবাক হয়, কিন্তু কিছু বলে না। তাদের পোর্টাল পর্যন্ত গাড়িতে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে এক ব্যক্তির উপর, যিনি আসলে থিওর ও অস্কারের দাদা। তারা 2022-এর পোর্টাল খুঁজে পায় এবং এবার থিওকে 1990-এ ফেরত পাঠাতে প্রস্তুত হয়। থিও যেতে চায় না, কারণ তার মা বাবা কেউই নেই, সে একা। সে অস্কারকে বলে, তুমি আমাকে বাবার মতো মনে করাও। অস্কার তাকে জড়িয়ে ধরে বলে, 1990-এর আমিও একা, তুমিই তো দরকার আমার। থিও রাজি হয় এবং 1990-তে ফিরে যায়। তার ফিরে আসায় অস্কার ও দাদি আনন্দে ভাসে। থিও তার নিখোঁজ হওয়ার কারণ হিসেবে মিথ্যে বলে যে তাকে গ্যাং অপহরণ করেছিল। অস্কার থিওর চলে যাওয়ার হতাশ হয়ে মায়ের বই ছুঁড়ে ফেলে দেয়। ঠিক তখনই থিও আসে এবং তাকে সব সত্যি জানায়, সময় ভ্রমণের গল্প। 2022-এর ফোন দেখায়। অস্কার পুরোপুরি বিশ্বাস না করলেও ফোনটা দেখে চুপ থাকে না। দুবাই প্রতিজ্ঞা করে আর কখনো টাইম পোর্টাল ব্যবহার করবে না, বর্তমানেই সুখে থাকবে। 2022-এ তারা একসঙ্গে থাকে। হঠাৎ কলিং বেল বেজে ওঠে। থিও মজা করে বলে, তোর গার্লফ্রেন্ড অ্যালেনা এসেছে বুঝি। থিও বলে, তুই এবার বলেই ফেল, তুই ডিভোর্সের অপেক্ষায় ছিলে। আর কিছু বাধা নেই। থিও আগে কিছু বলেনি, কারণ বললে অ্যালেনার জীবন বদলে যেত, সন্তানদের জন্ম হতো না। কিন্তু এখন সময় সঠিক, সবই ঘটেছে। এখন নতুন জীবন শুরু করা যাক। অস্কার দরজা খোলে, অ্যালেনা দাঁড়িয়ে, এবং এখান থেকে শুরু হতে পারে তাদের জীবনের নতুন অধ্যায়। সেই মুহূর্তে এক পুরনো সময়ের দৃশ্য দেখানো হয়। এক পোর্টাল খুলে যায়, আর যেখান থেকে বের হয় একজন নারী। সময় তখন বহু পুরনো, কেউ কিছুই জানে না বিজ্ঞানের। এই নারী আর কেউ না, থিও ও অস্কারের মা। সে একজন বিজ্ঞানী এবং সে এই প্রাচীন সমাজে বিজ্ঞানের জ্ঞান ছড়িয়ে দিতে শুরু করে। ভবিষ্যৎ বদলে যাওয়ার শুরু এখান থেকেই।